স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। চলুন শুরুতেই জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যোগে। সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা খুশিটাই বলা যায়, এমন ভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। দুর্ভাগ্যজনক ভাবে এখানে তো এমন ভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে এটা একটা সমস্যায় দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় যে এক ধরনের আপনার এনার্জি, এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করছে। এবার থাকছে বিস্তারিত। নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে গুজব ছড়িয়ে মবক্রেসি হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি। আর আরেক নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলা হলে পলাতকরাই সুযোগ নেবে। বিএনপি নেতাদের শঙ্কা, দেশে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ও সংস্কার বাস্তবায়ন নির্ভর করবে সরকারের আন্তরিকতা ও দৃঢ়তার উপর। এ নিয়ে কথা বলবো আজকে সংবাদযোগে। আমাদের সাথে আছেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন। এই মুহূর্তে আমরা কামরুজ্জামান রতনকে আমাদের সাথে পেয়েছি। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। দুজনকেই স্বাগত জানাচ্ছি। কামরুজ্জামান রতনের কাছে প্রথম প্রশ্নটি রাখতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব মহামারী আকার ধারণ করেছে, সেটা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা পরিস্থিতি এমনটাই দেখছি, এবং সেখানে রাজনৈতিক গুজবের সংখ্যা অনেক বেশি। নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক গুজব তত বেশি বাড়ছে। আপনারা দলীয়ভাবে কোনো পদক্ষেপ কি নিয়েছেন কিনা? মানে গুজবে যে মিথ্যা তথ্যগুলো উপস্থাপন করা হচ্ছে, সেগুলোর আসল তথ্যটা সাধারণ মানুষের সামনে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন সেসব ইউজারদের সামনে তুলে ধরার জন্য কোনো ধরনের পদক্ষেপ কি আপনারা দলীয়ভাবে নিয়েছেন কিনা? শুরুতেই আমি ধন্যবাদ জানাই সবাইকে। আর এর মধ্যে আমি একটু অসুস্থ, আমার গলার সাউন্ড দেখে বুঝতে পারছেন। যদি ইন্টারাপ্ট হয় বা আমার যদি কোনো হয়, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পূর্বেই। এখন দেখেন, শঙ্কা বা এনার্কি আমরা যেটাই বলি, মির্জা ফখরুল যেটা বলেছে এটা আমরা অবশ্যই এটা করব। উনি কেন বলেছেন? উনি আমাদের পার্টির সর্বোচ্চ ফোরাম থেকে উনি বলেছেন। আর জয়নুল আবদিন ফারুক বলেছেন, উনি প্রেস ক্লাবে জেনাফের উদ্যোগে যেটা বলেছেন, দুজনেই শঙ্কা এবং নির্বাচন না হওয়ার একটা আশঙ্কা থেকে উনি অনেক কিছুই বলেছেন। মব জাস্টিস, তারপর নির্বাচন না হওয়ার যতগুলো উপকরণ আছে, এই উপকরণগুলো সামনে নিয়ে আসছে। এটা কেন আমার মনে হয়, যতই আমরা শঙ্কা, আমি রাজনৈতিকভাবে আমার স্ট্যান্ড থেকে আমি একটা কথা বলবো, বাট সরকারের কাজ হলো যে কোনো দল শঙ্কা, এনার্কি, যেই আশঙ্কাতেই আমি নির্বাচন পিছিয়ে যেতে পারে বা নির্বাচন না হওয়ার যে পরিবেশটা, এটা ধীর কণ্ঠে সরকার ইতিমধ্যে বহুবার বলেছে, কিন্তু আসলে আমরা দেখতে চাই সরকার যা বলেছে সেই কাজটা সরকার করিয়ে ইনশাল্লাহ সেটা দেখাবে। তো সেইখানে আমাদের সবগুলো দলকে আমাদের কিন্তু এখানে সহযোগিতা করতে হবে। জবাবদিহিতার মধ্যে থেকে দায়িত্ববোধ নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। আমি এখানে ব্লেম গেম খেলার কোনো সুযোগ নেই। এত রক্তক্ষয়ের পরে আমরা মনে করি কাউকে দোষারোপ করলেও জনগণ আমাদেরকে কিন্তু মাফ করবে না। সুতরাং জনগণের যে ডিমান্ড, জনগণ যে প্রত্যাশা, বিএনপি সহ জামাত ইসলাম, এনসিপি, অপরাপর যতগুলো সংগঠন তাদের কাছে করে, আমার মনে হয় এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ অন্তপক্ষে কোনো দলের নেই। সেইখানে মির্জা ফখরুল যে কথাটা বলেছেন, আমার মনে হয় সাংবাদিক ভাইয়েরা আপনারা সচেতন, সতর্ক। পরবর্তীতে যে কোনো অনুষ্ঠানে আমার মনে হয় ওনাকে যদি আপনি প্রশ্ন করেন, আপনি কেন এই সংখ্যাটা প্রকাশ করলেন, কারণ উনি সিনিয়র মোস্ট এবং উনি দলের এমন এক জায়গায়, ওনার কথার পরে আমার কথাটা এটা অনুমান নির্ভর হতে হবে। আর রাজনীতিতে অনুমান নির্ভর কথা বলা ঠিক না। তো সুতরাং আপনারা যখনই মির্জা ফখরুল সাহেবকে আপনারা সুযোগ পাবেন, আমার মনে হয় ওনাকে এর পিছনে এর কি কারণ, আমার মনে হয় এই কারণটা ওনার মুখ থেকে যদি আমরা ব্যাখ্যাটা শুনি, জাতি ক্লিয়ার হবে এবং আমরা ওইভাবেই আমরা ইনশাআল্লাহ এগোতে পারবো।
কামরুজ্জামান রতন, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। তবে আমি আমার প্রশ্নটির উত্তর পাইনি। আমি যেটা জানতে চেয়েছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে যাতে করে এই শঙ্কাটা তৈরি হয়েছে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো সেসব গুজবকে প্রতিহত করার জন্য দলীয়ভাবে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? না, আমরা এটা মির্জা ফখরুল যেটা বলেছেন, সামাজিক মাধ্যম কিন্তু আমাদেরকে গণতন্ত্রের একটা পার্ট। আমরা মনে করি সামাজিক যে গণমাধ্যম যারা আছে তাদেরকে এইভাবে দোষারোপ দিয়ে গণতন্ত্রের বৈতরণী পার হওয়া যাবে না। এর উত্তরণের জন্য সামাজিক যে মিডিয়ার যে এখন যে যুগ এবং সামাজিক মাধ্যমের যে যুগটা, এটাকে সবাইকে কিন্তু কগনিজেন্সে এনে সবাইকে আস্থা এবং বিশ্বাসের মধ্যে দিয়ে কিন্তু সামাজিক যে আমাদের যে কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে যে প্রচারণটা হয়, আমি মনে করি এই থেকে আমাদেরকেও সামাজিক এই যে আমাদের প্রচারণা এটাকে বাইরে রাখা আমাদের কোনো অংশেই বা আমাদের কোনোভাবেই ঠিক হবে না। তারা আমাদের একটা পার্ট। আমরা মনে করি আমাদের গণতন্ত্র উত্তরণে তারা ছিল এবং ভবিষ্যতে তারা থাকবে। অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিনের কাছে যাচ্ছি এবারে। নিত্য নতুন যেসব গুজব, সেগুলো আমাদের মনস্তত্ত্ব এবং সমাজের ওপর কি ধরনের প্রভাব ফেলছে বলে মনে করেন? মানে গুজব কি একটা বড় অংশের ভোটারদেরকেও প্রভাবিত করতে পারে? ধন্যবাদ। সত্যিকার অর্থে আমরা দেখছি বেশ কিছুদিন ধরে যখন নির্বাচন আসন্ন এবং নির্বাচনের প্রস্তুতি চলছে, মানুষের মধ্যে একটা নতুন আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ, তখন আমরা দেখছি সব এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নানান রকম প্রপাগান্ডা, ফেক নিউজের সমাহার দেখছি। আমরা ক্ষমতার রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্বাধীনতার 55 বছর পরে এই যে 5ই আগস্ট পরবর্তী একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য যেই মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, এবং রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে তারা যেই এই যে মিটিং করে দীর্ঘ প্রায় 10 মাসেরও বেশি সময় ধরে তারা জুলাই সনদ করেছে, একটা ঐকমত্যের মধ্যে দিয়ে কিছু বিরোধী থাকা সত্ত্বেও সেটা স্বাক্ষর হয়েছে এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তারা প্রত্যয় নিয়েছে। এখন আমরা যদি দেখি এইভাবে ফেক নিউজ এবং নানানভাবে রাজনীতির সুবিধা হাসিলের জন্য যদি প্রপাগান্ডা চলমান থাকে, সেটা অত্যন্ত একটা পারস্পরিক যে একটা আস্থার জায়গায় একটা বড় সংকট তৈরি করবে। বিএনপির মহাসচিব যেটা বলতে চেয়েছেন, আমি যতটুকু বুঝছি একটা শঙ্কা সবসময় ওনাদের কাজ করছে। কারণ আমরা দেখছি যে এই ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা থেকে সেই মানে কখন নির্বাচন হবে সেটা অনেক টানাপোড়েন পার হয়ে একটা তারিখ নির্ধারণ হওয়ার পরে মানুষ যখন নির্বাচনমুখী, সবার মধ্যে একটা নির্বাচনের আমেজ তৈরি হবে, তখন আমরা দেখছি যে এই ওনার এই মুখে শঙ্কার কথাটা সত্যি এটা একটা চিন্তার বিষয়। তবে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো জনমানুষের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা রাজনীতির জন্য তাদের নিজেদের জনকল্যাণের জন্য একটু সুষ্ঠু সংস্কৃতির দিকে তারা নিজেদেরকে পরিচালিত করবেন, যাতে অন্তত কি হয়, আমরা আস্তে আস্তে করে একটা গুণগত সংস্কৃতি, একটা গণতান্ত্রিক সংস্কৃতি বিনির্মাণ করতে পারি, যার মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। এটার জন্য দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি রাজনৈতিক দলগুলোর, তাদের নেতাকর্মীদের, এবং আমি মনে করি যে সরকারেরও ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ, যে এইসব বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেওয়া এবং আস্থায় নেওয়ার মধ্যে দিয়ে এই যে নির্বাচন সেটাকে সুন্দরভাবে করার জন্য মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া। আমি মনে করি যে এই ব্যাপারে আমাদের সবারই দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি, এবং সরকার বারবার তার জায়গা থেকে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তারা এটা করতে বদ্ধপরিকর। কিন্তু এর পরেও একটা টেনশন, চিন্তা, দুশ্চিন্তা থাকছে এবং ওনার বক্তব্যের মধ্যে দিয়ে এটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই জায়গাটা আমাদের রাজনৈতিক দলগুলোকেই দায়িত্বশীল হতে হবে। আমরা দেখছি ক্ষমতার রাজনীতিতে, ক্ষমতার জন্য মানুষ অনেক কিছু করে, তার কিছু বহিঃপ্রকাশ এখনই আমরা দেখতে পাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে। তো এটা অত্যন্ত দুঃখজনক। বিভিন্ন রকম অপপ্রচার এবং এই ফায়দা হাসিলের যে রাজনীতি, প্রোপাগান্ডার রাজনীতি এবং ফেক নিউজকে ভিত্তি করে এক ধরনের বুলিং, বেশিং অনলাইন মিডিয়াতে চলছে, যেটা সত্যি
আমাদের সুষ্ঠু রাজনৈতিক চর্চার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি যে এইটা পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি এবং সেটার জন্য আমাদেরকে ধৈর্যের সাথে এই সংস্কৃতিগুলো থেকে আমরা বেরিয়ে এসে সুন্দর গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি আমরা তৈরি করব। না, সেই আশা নিশ্চয়ই আমরা করি, কিন্তু আপনার কি তার মানে মনে হয় যে এই যে শঙ্কা, নির্বাচন বানচাল করে দেওয়ার একটা আশঙ্কা কিংবা নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা আশঙ্কা, আপনার মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছে সেটা ভিত্তিহীন নয় সেভাবে, তাই তো? এটা আমি মনে করছি যে এই নির্বাচন নিয়ে শঙ্কা কিন্তু ছিল, সবসময় ছিল, থেকে আসছে। আপনারা দেখেছেন শুরুতেই নির্বাচন, এই বর্তমান সরকারকে অনেকদিন ক্ষমতা রাখারও প্রস্তাব দিয়েছেন অনেক দল। আবার নির্বাচনের তারিখ নিয়েও মতদ্বৈধতা, মতবিরোধ ছিল। এখন এই মতদ্বৈধতা বিরোধের মধ্যে থেকেই সরকার এই বর্তমান সরকার তো অনেকদিন আজীবন থাকবে না, তাদেরকেও একটা এক্সিট করতে হবে একটা গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব দিয়ে। তো সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রকম মত আছে সরকারের এই নির্বাচন নিয়ে, তো সেটারই বহিঃপ্রকাশ ঘটছে। আমি মনে করি যে কিছু এই মতদ্বৈধতার কারণে এবং তাদের নানান রকম স্বার্থের কারণে রাজনৈতিক দলগুলোর, সেই জন্য তারা নানান রকম ক্রিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করে। তবে আমি মনে করি যে মোটা দাগে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়াটা খুবই স্বাভাবিক। এখন জনগণ এবং সরকার দুজনেই এই মেসেজটা আমরা পাচ্ছি। সুতরাং মোটা দাগে এখানে এই নির্বাচন না হওয়ার সংখ্যা আমি দেখছি না অন্তত। যে আমি যেটা বর্তমানে সরকারের যে সরকারের যে দৃষ্টিভঙ্গি, কিন্তু এটাও ঠিক যে এখানে প্রধানতম স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো, তারা যদি যারা এটার প্রধান, এবং আপনি যেটি বলছিলেন যে তাদেরকে আস্থায় নেয়ার একটা গুরুত্ব নিশ্চয়ই রয়েছে। আপনার কাছে ফিরছি আবারও কামরুজ্জামান রতনের কাছে ঘুরে আসতে চাই। এই যে বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, সেটা বিভিন্ন, আমি যদি বলি যে আপনার যে রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে বিভিন্ন কথা ছড়ানো, প্রোপাগান্ডা ছড়ানো, এই ধরনের ক্ষেত্রে আপনারা কোনো আইনি পদক্ষেপ নিতে চান কিনা? কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা আইনি পদক্ষেপ নেয়ার? দেখেন, আইনি পদক্ষেপ কার বিরুদ্ধে নেবে? আমরা তো মনে করি এই সরকার, তাদের সাথে আমরা একটা ভালো সম্পর্ক রেখেই কিন্তু সরকারের মাধ্যমে কিন্তু আমরা একটা ভালো নির্বাচনের দিকে যেতে চাই। এখন একটা নির্বাচনের আগেই যদি আমি একটা আইন এর ব্যাপারে যেতে চাই, যার সাথে আমার বন্ধুত্ব হবে, আইন দিয়ে কিন্তু জোর করে কিন্তু সেই বন্ধুত্বটা টিকসই হয় না। আমরা মনে করি গণতন্ত্রের জন্য যারাই লড়াই সংগ্রাম করেছে, আইনের আমাদের প্রয়োগ দরকার হবে না। আমি স্পষ্টই আশাবাদী মানুষ। দেখবেন এই নির্বাচন যখন তফসিলটা ঘোষণা হয়ে যাবে, আমার মনে হয় তখন মানুষ নির্বাচনের দিকে ছুটবে। এখন যে সংখ্যা এবং গুজব যেটা বলছেন, এটা দেখবেন তখন হালে আর পানি পাবে না। সুতরাং আমি নির্বাচনকে পজিটিভলি, সব দল মিলে আমরা পজিটিভলি কিন্তু আমরা নির্বাচনের দিকে এগোচ্ছি। না, সেটা তো আপনি আশাবাদী বলছেন, আবার আপনার দলের মহাসচিব বলছেন যে নির্বাচন বানচালের কিংবা পিছিয়ে দেওয়ার শঙ্কা রয়েছে। তাহলে তো একটু কন্ট্রাডিকশন হয়ে গেল। আমি তো প্রথমেই বলেছি মির্জা ফখরুল দলের টপ মোস্ট লিডার। ওনার কাছে যদি কোনো ইনফরমেশন, এর থেকে যদি মানে অথেন্টিক কোনো ইনফরমেশন থেকে থাকে, সেটা তো আমি জানি না। আমি আমার জায়গা থেকে আমি আশাই করব, বা আমি এমন কিছু শুনি নাই যে মির্জা ফখরুল যা বলেছেন এইটাই দলের স্ট্যান্ড। আমার মনে হয় রাজনীতির মঞ্চে যখন কথা বলা হয় তখন অনেক কিছুই বলতে হয়, সেটা একবারে মিন করে বলা বা ওইটার উপর আগামীতে আর নির্বাচন হবে না বা সঠিক টাইমে নির্বাচন হবে না, ওই পর্যায়ে বোধ দেশ এবং দল, বিরোধী দল এখন যারাই স্টেক হোল্ডার, আমার মনে হয় কেউই কিন্তু এখন ওই পর্যায়ে নাই। হ্যাঁ, আমরা বিভিন্ন ইস্যুতে কিন্তু আমাদের মতবিরোধ আছে, কিন্তু মত পার্থক্য আছে, কিন্তু বিরোধের পর্যায়ে যায় নাই। বিরোধের পর্যায়ে না যাওয়ার কারণে আমি মনে করি আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচনটাকে সবাই মিলে একটা ক্রেডিবল ইলেকশন, আস্থা এবং বিশ্বাসের জায়গায় আমরা একটা ইলেকশন অবশ্যই জাতি দেখতে পাবে। নিশ্চয়ই ভোটাররাও, সাধারণ মানুষরাও একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন, আপনার কাছে আসছি। এই যে আপনিও বলছিলেন যে এই ধরনের প্রোপাগান্ডা বিভিন্ন ষড়যন্ত্রের অংশ হিসেবে
রাজনৈতিক দলের নামে, রাজনৈতিক নেতাদের নামে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো। সোশ্যাল মিডিয়া তো একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, সেটা আসলে পৃথিবীর সবাই দেখতে পায়। এবং বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন, এখন যে পরিবর্তিত পরিস্থিতি, সেখানে কিন্তু বিশ্বের চোখ রয়েছে। তাহলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া বিভিন্ন গুজব, সেগুলো কি দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে বলে, ভাবমূর্তি কি নষ্ট হচ্ছে বহির্বিশ্বের কাছে, এরকম একটা আশঙ্কা কি তৈরি হয়? নিশ্চয়ই, শুধুমাত্র বহির্বিশ্বে আমি এই যে আমাদের যারা বাংলাদেশি প্রবাসী আছে, যারা সবসময় তাদের রেমিটেন্সের টাকা পাঠিয়ে এই দেশের অর্থনীতিকে সক্রিয় রাখছে, তারাও তো এই দেশকে ভালোবাসে। তাদের কাছে যখন তারা তাদের যে স্বপ্ন, বাংলাদেশকে বিনিময়ের স্বপ্ন, তারাও তো আহত হয়। সেটা ছাড়াও বাংলাদেশ বহির্বিশ্বে তার যে ইমেজ আছে, সেই ইমেজটা অবশ্যই প্রশ্নের মুখে পড়ে। সুতরাং আমরা যে স্ট্রাগলটা করছি এখন, সেই স্ট্রাগলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্বাধীনতার 55 বছর অতিক্রম করছি, কিন্তু একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনী কাঠামো আমরা তৈরি করতে পারিনি। ক্ষমতার রাজনীতিতে যে যখন গেছে, সে এটাকে নিজের প্রভাবিত করার মধ্যে দিয়ে ক্ষমতা হাসিল করার চেষ্টা করেছে, কেউ কম কেউ বেশি। কিন্তু জনগণের যে একটা জবাবদিহি এবং দায়ে দরদের সরকার প্রতিষ্ঠা দরকার, সেটা মানুষের জন আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা কিন্তু পুরো পৃথিবী জানে যে বাংলাদেশ এই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, ফেসিবাদী সরকারের পতন ঘটেছে এবং নতুন বাংলাদেশের একটা স্বপ্ন দেখছে। এই বার্তাটুকু বহির্বিশ্ব আছে এবং সেটা কিন্তু ইমেজের অবশ্যই, যখন নির্বাচন এর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আস্থা সংকট তৈরি হবে এবং মিথ্যা প্রপাগান্ডা, ফেক নিউজের মধ্যে দিয়ে এটা মানুষকে প্রভাবিত করবে, সেটার একটা রিফ্লেকশন তো সব জায়গায় কম বেশি পড়ে। তো সেই জন্য আমি মনে করি যে আমাদের রাজনীতিবিদদেরকে একটা জায়গায় এসে আস্থায় কি করতে হবে, নিতে হবে নিজেদের মধ্যে পারস্পরিক একটা বোঝাপড়া, যে জনগণ কাকে পছন্দ করে তার প্রতি তাদের আস্থা রাখতে হবে। ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা থাকবে, কিন্তু অনৈতিক উপায়ে মিথ্যা প্রপাগান্ডা, ফেক নিউজের মধ্যে দিয়ে যেভাবে এআই ব্যবহার চলছে বর্তমানে, এগুলোর মধ্যে দিয়ে এবং পারস্পরিক অনাস্থা তৈরি করে এবং এই সরকারকে শুধুমাত্র চাপ দিয়ে ব্যতিব্যস্ত রেখে নিজেদের ফায়দা হাসিলের যে রাজনীতি, সেটা যদি বারবার করতে থাকে মানুষ, এই মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নেবে, মানুষ বুঝে। সুতরাং রাজনীতিবিদদেরও এই বিষয়ে তাদেরও সচেতন হওয়া উচিত, প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রেই। আর বহির্বিশ্বে যাতে একটা ভালো বার্তা যায় সবসময়, সে ব্যাপারে তাদেরও সচেতন। আমি আপনাকে সাপ্লিমেন্ট করি বহির্বিশ্বের ব্যাপারে 30 সেকেন্ডে আমি যে কথা বলতে চাচ্ছি। এইবারই প্রথম যে বাংলাদেশে বহির্বিশ্বের যারা ভোটার, দেখেন এই একটা অ্যাপস যেটা ডাউনলোড করে, কিন্তু এই অ্যাপস এর মাধ্যমে আজকে পর্যন্ত 4 দিনের মধ্যে প্রায় 7,000 প্লাস এই যে তারা ভোটের আগ্রহ, এবং এই ধরনের ভোটারদেরকে আপনি ইগনোর করার কোনো সুযোগ নাই। তারা যেভাবে বাংলাদেশের গণতন্ত্রকে সোজা রাখার জন্য, ট্রান্সপারেন্ট রাখার জন্য, আস্থা এবং বিশ্বাসের জায়গায় মানুষের সেটা রাখার জন্য বিদেশের যে ভোটারগুলো এবার অংশগ্রহণ করবে, এটাও কিন্তু আমি মনে করি এই যে মব জাস্টিস বা ভায়োলেন্সের ব্যাপারে যে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, এই বিদেশি ভোটাররাও কিন্তু এটাতে অংশগ্রহণ করবে। সুতরাং এটাও কিন্তু আমাদের একটা শক্তি, এই শক্তিকে পজিটিভলি আমাদের কাজে লাগাতে হবে। অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু ইতিবাচক বিষয়, বেশ কিছু আশার কথা আমরা শুনছিলাম। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকে সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। তার আগ পর্যন্ত একাত্তরের সাথেই থাকুন।